ওয়াকফ বিলের আড়ালে মুসলিমদের ভালো করতে চাইছে মোদী সরকার না খারাপ করতে চাইছে? ওয়াকফ বিল নিয়ে সাংবাদিকদের সামনে বিস্তারিত আলোচনা করলেন লালবাগ কোর্টের বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ শাহজাহান আলী। 1954 সালে যে ওয়াকফ অ্যাক্ট তৈরি হয়েছিল তাতে বলা হয়েছিল এটা সম্পূর্ণ ওয়াকফ বোর্ডের দায়িত্বে থাকবে আর সেটা পরিচালনা করবে সম্পূর্ণ মুসলিম ধর্মের মানুষ। কিন্তু এখন মোদী সরকার সেটাতে অন্য ধর্মের মানুষ ঢোকাতে চাইছে। এই সমস্ত বিষয় নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা করলেন লালবাগ কোর্টের বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ শাহজাহান আলী। কি বলছেন তিনি, বিস্তারিত দেখুন। ওয়াকফ বিল বলতে অ্যাকচুয়ালি ওয়াকফের যে আইন সেটা একটা পরিবর্তিত একটা রূপ। কেন্দ্রে থাকা বর্তমান বিজেপি সরকার সব বিষয়ে নিজের তদারকি প্রতিষ্ঠা করার চেষ্টা করছে এবং বলতে গেলে একটা পার্টিকুলার একটা কমিউনিটির প্রতি যে একটা প্রতিরূপ একটা ইচ্ছা বা হিংসা এরই বহিঃপ্রকাশ আমি বলতে পারি এই বিলের মাধ্যমে, এবং তাদের ওপর তদারকি করার, সেই পার্টিকুলার কমিউনিটির ওপর তদারকি করার যে ইচ্ছা, সেই ইচ্ছা থেকে এই বিলটা নিয়ে আসা হয়েছে। কেননা ভারত এমনই একটা রাষ্ট্র যেখানে প্রত্যেকটা ধর্মের, প্রত্যেকটা জাতির নিজের মতন করে প্রতিষ্ঠান গড়ে তোলার স্বাধিকার আছে। এটা সংবিধান তাদেরকে দিয়েছে সে ক্ষমতা। কিন্তু সেই যে ফেডারেল স্ট্রাকচার বলুন আর আমাদের সংবিধানের যে বেসিক কাঠামোটা, সেটাকে নষ্ট করে দেওয়ার একটা চক্রান্ত বিজেপি সরকার সবসময় করে চলেছে। এর আগেও আমরা দেখেছি তালাকের মতন একটা সেনসিটিভ বিষয়, সেটাকে নিয়েও ম্যানিপুলেট করা হয়েছে, ছেড়খানি করা হয়েছে। সেটার সঙ্গেও বৈধ অবৈধ হাদিস উল্লেখ করে সেটাকে ছেড়খানি করা হয়েছে, ম্যানিপুলেট করা হয়েছে। ঠিক তেমনি ওয়াকফের যে একটা নিজস্ব বোর্ড আছে, নিজস্ব ট্রাইব্যুনাল আছে, নিজস্ব অথরিটি আছে, নিজস্ব পরিচালন কমিটি আছে, সেটার ভিতরেও বিজেপি তার লোক ঢুকিয়ে সেটাকে নিজের আয়ত্তে, সেই স্বশাসিত প্রতিষ্ঠানকে ভেঙে তার বেসিক কাঠামোটাকে নষ্ট করে দেওয়ার চক্রান্তে লিপ্ত হয়েছে। ওয়াকফ বলতে আমরা যেটা বুঝি সাধারণত সেটা হলো, এক সময়ে ইসলামে সাদকে জারিয়ার কথা বলা হয়েছে, যেটা অফুরন্ত সময়ের জন্য এবং যেটা চিরকালীন থাকবে। একজন একটা প্রপার্টি কিংবা পয়সা দান করে গেছে কিংবা একটা গাছ লাগিয়ে গেছে, যার ফল এবং সুবিধা সেই ব্যক্তি মরার পরেও সারা পৃথিবীর জাহানের মানুষ যেন তার উপকারিতা, ফল, সুবিধা ভোগ করতে পারে, সেজন্য সাদকায়ে জারিয়া কনসেপ্ট কিন্তু ইসলামের মধ্যে আছে। আর এর থেকে জন্ম নেওয়া হয়েছিল সেটা হলো ওয়াকফ। ওয়াকফটা অ্যাকচুয়ালি হলো আল্লাহর উদ্দেশ্যে কোনো কিছু স্যাক্রিফাইস করা, দান করা। এই দানের যে বিষয় সেটা সম্পূর্ণ মুসলিমরা করবে, মুসলিমদের জন্য, এবং সে দানের থেকে যে সুবিধা, দানের যে ফল, সেটা শুধুমাত্র মুসলিমরাই পাবে। কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি ভারতবর্ষ বিভিন্ন ধর্মের দেশ, বিভিন্ন জাতির দেশ, এদেশে ওয়াকফ প্রপার্টি নিয়ে ছিনিমিনি বরাবরই খেলা হয়েছে। শুধু বিজেপি সরকার নয়, এর আগের যে সরকার ছিল তারাও ছিনিমিনি খেলেছে। সে সিপিএম সরকার বলুন কেরালায় কিংবা কেন্দ্রের কংগ্রেস, সব জায়গাতে ছিনিমিনি খেলা হয়েছে। এর প্রকাশ্য উদাহরণ আমরা যদি দেখি সেটা হলো উত্তরাখণ্ডের 5000-এর অধিক ছোট ছোট মাজারগুলোকে খনন করে দেখা হয়েছে তার ভিতরে কবর আছে। কবর না থাকলে সেটা মাজার হিসাবে গণ্য হবে না এবং সেই প্রপার্টিতে ডিসপিউটেড ল্যান্ড হয়ে যাবে। যদি বাংলার কথা বলি, বাংলায় বলা হলো যে ফোর্ট উইলিয়াম এবং ইডেন গার্ডেনের মতন যে স্থাপত্যগুলো আছে সেগুলা হয়ে গেল এক সময় বিবাদিত সম্পত্তি, ডিসপিউটেড ল্যান্ড, যেটা কিনা ওয়াকফের দান করা সম্পত্তি। ভাবতেও অবাক লাগে যে এত বড় সম্পদকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। শুধু এটা ভারতবর্ষ নয়, সারা বিশ্বে হচ্ছে। এটা যদি উদাহরণ বলতে চাই আমি, অনেক হাজারো উদাহরণ আছে। তাজিকিস্তান থেকে শুরু করে, তুর্কি থেকে শুরু করে, সিঙ্গাপুর থেকে শুরু করে। সিঙ্গাপুরের কথা যদি বলতে চাই, সেখানে টোটাল
200 প্রপার্টিতে ওদের আয় দেখানো হয়েছে, সে রেভিনিউ দেখানো হয়েছে 42.7 কোটি টাকা। শুধুমাত্র সিঙ্গাপুরের মতন একটা ডেভেলপমেন্ট কান্ট্রিতে 42 কোটি টাকা কোনো ব্যাপারই নয় ভারতীয় টাকা। এবং যদি ভারতের কথা বলতে চাই, ভারতের কথা বলতে গেলে এখানে টোটাল সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে যে এখানে মুসলিম কমিউনিটির ওয়াকফ সম্পত্তি রয়েছে টোটাল মোটামুটি 5 লক্ষ এবং অল ইন্ডিয়া, এবং সেই পরিমাণ হলো 7 লক্ষ একর সম্পত্তি। এর থেকে যে রেভিনিউ আসার কথা হয়েছিল, সাচার কমিটি এর ভ্যালুয়েশনও করেছিল এক সময়, সেটা ভ্যালুয়েশন দাঁড়িয়েছিল 1.2 লক্ষ কোটি টাকা, এবং তার থেকে যে আয় হওয়ার কথা ছিল আনুমানিক সেটা হলো 12,000 কোটি টাকা। হ্যাঁ, 10% ইন্টারেস্ট রেট যদি ধরি আমি, তাহলে সেটা হয় 12,000 কোটি টাকা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মুসলিমদেরকে এতটাই বোকা বানিয়ে রাখা হয়েছে এবং লুটপাটের মধ্যে রাখা হয়েছে যে সেটা শুধুমাত্র 12,000 কোটি টাকা নয়, সেটা শুধুমাত্র 163 কোটি টাকা, যেটা ভাবতেও অবাক লাগে, গায়ে কাটা দেওয়ার মতো, গোজবাম হওয়ার মতন একটা বিষয় যে মুসলিম কমিউনিটির সঙ্গে এভাবে ধোঁকাবাজি এবং ফ্রড করা হয়েছে মুসলিম কমিউনিটির সঙ্গে। ওয়াকফ বিল, এটা ওয়াকফ আইন 1954 থাকা সত্ত্বেও 1954 ওয়াকফ অ্যাক্টে ট্রাইব্যুনালের কথা বলা হয়েছে, যে ট্রাইব্যুনালের ক্ষমতা বলা হয়েছে যে ট্রাইব্যুনাল যদি কোনো রায় পাস করে সেটাকে চেঞ্জ করার, পরিবর্তন করার অধিকার সুপ্রিম কোর্ট, হাইকোর্ট কারণ নেই। এত যোগ্য ক্ষমতা ওকে দেওয়া হয়েছে 1954 এবং এটাও বলা হয়েছে যে শুধুমাত্র চেঞ্জ করার ক্ষমতা নেই, একটা ক্ষমতা থাকবে, সেটা সুপ্রিম কোর্ট, হাইকোর্টের, সেটা হলো রিভিউ করা। যদি কোনো লিগ্যাল ম্যাটার বা লিগ্যাল বিষয়ে যদি আইনি কোনো জটিলতা দেখা দেয় বা ইরর দেখা দেয়, ভুলভাল দেখা দেয়, তাহলে সেটা সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্ট এটা বিষয়ে জাজমেন্ট দিতে পারে, কিন্তু রায় কোনো মতেই পরিবর্তন করা যাবে না। ওয়াকফের রায়, ওয়াকফ ট্রাইব্যুনালের রায়। এরপরেও কিভাবে এতগুলো সম্পদ বেহাত হয়ে আছে, বিবাদিত হয়ে আছে। এই যে 5 লক্ষ সম্পত্তির কথা বললাম, প্রপার্টির কথা বললাম, যেটা 7 লক্ষ একর, এর বাইরেও কিন্তু অগণিত সম্পত্তি রয়েছে ভারতবর্ষে, যেগুলো এখনও রেজিস্টার্ড ওয়াকফ বোর্ডের আয়ত্তে নেই। তাহলে আমি যদি মূল প্রসঙ্গে আসি, সেটা হলো আমাদের মূল প্রসঙ্গ বলতে ওয়াকফ বিলটা কী। ওয়াকফ বিল যে 2024 নিয়ে এসছে মোদী সরকার, সেটা হলো 1954 ওয়াকফ অ্যাক্টেরই একটা পরিবর্তিত রূপ। কিছু কিছু জায়গায় সংশোধিত, রিপিল বা পুনর্গঠিত করার মাধ্যমে সেই অ্যাক্টটাকে আবার নতুনভাবে নিয়ে আসা হয়েছে সংসদে পাস করার উদ্দেশ্যে। এখানে মোদী সরকারের কী উদ্দেশ্য সেটা পরিলক্ষিত হচ্ছে এবং সেটা খুবই স্পষ্ট। একটা কমিউনিটিকে হেয় করার এবং সেই কমিউনিটির ভিতরে বিষবাষ্প করে দেওয়ার এবং সেই কমিউনিটিকে তদারকি করার, তার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করার যে অভিসন্ধি, এটা পরিষ্কার। এখানে যে ত্রুটি বিচ্যুতি কথা বলা হয়েছে এবং যে সংশোধনগুলো করা হয়েছে, তার মধ্যে প্রথম সংশোধন হলো 5 বছরে যে মুসলিম প্র্যাকটিসিং যে একজন পার্সন, সে একটা ওয়াকফ বা দানটা, স্যাক্রিফাইসটা করতে পারে, এটাকে সম্পূর্ণ রিমুভ করা হয়েছে। এটা বলুন, কথাটা আবার বলুন। এখানে 5 বছর প্র্যাকটিসিং মুসলিম বলতে বোঝায় যে মুসলিম ধর্মটাকে 5 বছর যাবৎ পালন করে আসছে এমন কোনো ব্যক্তি শুধুমাত্র ওয়াকফ বা স্যাক্রিফাইসের দান করতে পারে ওয়াকফের আন্ডারে। এটাকে রিমুভ করা হয়েছে, অর্থাৎ এখান থেকে আইন থেকে বাদ দেওয়া হয়েছে। পূর্বে যে আইনটা ছিল সেটা সংশোধন করা হয়েছে। দ্বিতীয়, যে ওয়াকফের একসময় সার্ভেয়ার রাখা হতো, ওয়াকফ বোর্ডের একজন সার্ভেয়ার থাকতো, যে কোনো ডিস্ট্রিক্টের একটা সার্ভেয়ার, সেই ডিস্ট্রিক্টে জমি জমা, যে প্রপার্টি বা আদার যে দানগুলো আছে সেই সম্বন্ধে, রেভিনিউ সম্বন্ধে রিপোর্টটা ওয়াকফ বোর্ডকে পাঠাতো। কিন্তু বর্তমান আইনে বলা হয়েছে যে সেই অধিকার শুধুমাত্র ডিস্ট্রিক্ট কালেক্টরের হাতে থাকবে, সেই রেভিনিউ অফিসার, এবং অ্যাজ ইউজুয়াল অন্য প্রপার্টি যেমন ডিএমের আন্ডার থাকে 1 নম্বর খতিয়ানে,
এভাবেই ওয়াকফ বোর্ডের যে সম্পত্তিগুলো আছে সেগুলো রেভিনিউ এবং দেখভাল সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট করবে, ডিস্ট্রিক্ট কালেক্টর করবে, এবং সেটা ওয়াকফ বোর্ডকে কৈফিয়ত দেবে না, দেবে রাজ্য সরকারকে। এটা সম্পূর্ণ পরিবর্তিত রূপ। 3 নম্বর যেটা বলা হলো যে আগে শুধুমাত্র মুসলিম মুতাওয়াল্লিরাই শুধুমাত্র মোতাল্লে হতে পারত, মুসলিম ব্যক্তিরাই। সে জায়গায় দাঁড়িয়ে বলা হলো যে 2 জন অন্তত পক্ষে হিন্দু বা আদার্স কমিউনিটি থেকে বিলং করে এমন পার্সনকে কমিটিতে রাখতে হবে। সঙ্গে এটাও উল্লেখ করে বলা হলো যে ওখানে কম্পালসারিলি 2 জন মহিলাকেও ওখানে কমিটিতে রাখতে হবে, এটাও বলা হয়েছে। 5 নম্বর যে বিষয়টা আমি বলতে চাইব সেটা হলো মুসলিম ল স্পেশালিস্ট একজন রাখা হতো পূর্বের কমিটিতে, যে মুসলিম আইন সম্বন্ধে বিজ্ঞ আইনবিদ, তাকেই সেখানে স্থান দেওয়া হতো। যেমন রিটায়ার্ড জাজ কিংবা ব্যারিস্টার, এদের কাউকে ওখানে রাখা হতো। কিন্তু বর্তমানে বলা হলো যে সেখানে স্টেট অর্থাৎ রাজ্য, যে রাজ্যের ওয়াকফ বোর্ড, সে রাজ্যের গভর্নমেন্ট নির্দেশ করবে এবং নির্দেশনা দিবে যে কে থাকবে লিগ্যাল অফিসার একজন, সেই সেন্ড করবে কমিটিতে, একজন পাঠাবে, এটাই বলা হয়েছে। এবং 6 নম্বর যেটা বলা হলো সেটা হলো অডিটের যে ব্যাপারটা, সেটা সম্পূর্ণ ওয়াকফের নিজস্ব বোর্ড আছে, তারাই ওয়াকফের যে পরিচালক কমিটি, তারাই এটা দেখভাল করতো, তারাই অডিট করতো, নিজেদের মতো করে নিজেদের সম্পত্তির হিসাব বিকাশ সেভাবে করতো। কিন্তু বর্তমানে বলা হলো যে সেটা ক্যাগ করবে, অর্থাৎ যে গভর্নমেন্টের এজেন্সি আছে তারাই এটাকে অডিট করবে, যেটা গভর্নমেন্টের রেজিস্টার ক্যাগ, সেটাই এটার অডিটগুলো করবে। এবং সর্বশেষ যে বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটা হলো ওয়াকফ অ্যাক্ট 1954 যে অ্যাক্টে বলা হলো 107 নম্বর ধারা, সেটাকে সম্পূর্ণ উঠিয়ে দিয়ে নতুন একটা কথা পুশ করা হলো। সেটা হলো যে আগে যে ওয়াকফ অ্যাক্টটা নিজেদের মতো করে চলতো, 107-এর ক্ষমতা বলে, সেকশনের ক্ষমতা বলে, সেটা এখন লিমিটেশন অ্যাক্ট, ভারতীয় যে আইন, যে সময়সীমার আইন বা অ্যাক্ট আছে লিমিটেশন অ্যাক্ট, সেটার আন্ডারে ফলো করবে এবং সেটার দ্বারাই পরিচালিত হবে। অন্যান্য আইনের মতোই, অন্যান্য বোর্ডের মতোই এখানে ওয়াকফ বোর্ডও পরিচালিত হবে। তাহলে এতগুলো আলোচনার পর স্পষ্ট বোঝা গেল যে সরকারের একটা অভিসন্ধি আছে গোপন, সেটা হলো বাইরের লোক পুশ করা কমিটিতে এবং কমিটিকে নিজের তত্ত্বাবধানে নিয়ে আসা, এবং যে মুসলিমদের স্বায়ত্তশাসিত একটা সংগঠনের, স্বায়ত্তশাসিত একটা প্রতিষ্ঠান, সেটাকে ভেঙে চুরে নষ্ট করে দেওয়া। তাদের নিজস্ব দান করা সম্পদ তারা নিজেদের কাজে যেন না লাগাতে পারে, এই অভিসন্ধি নিয়েই এই আইনটাকে নিয়ে আসা হয়েছে। যদি আইন পাশের কথা যদি আমি বলি, তাহলে লোকসভায় বিল উত্থাপন হলো, আলোচনা হওয়ার পরে উপস্থিতির মধ্যে থেকে লোকসভায় 288 জন পক্ষে ভোট দিলেন এবং 232 জন বিপক্ষে ভোট দিলেন, লোকসভায় পাস হয়ে গেল। পরবর্তী স্টেপ হলো রাজ্যসভায় গিয়ে 128 জন পক্ষে ভোট দিলেন এবং শুধুমাত্র 95 জন বিপক্ষে ভোট দিলেন, সেখানেও পাস হয়ে গেল আরামসে। পরবর্তী স্টেপ যেটা না বললেই নয়, সেটা হলো রাষ্ট্রপতির সিগনেচার, যা আইনে একটা বিলকে আইনে পরিণত করে, সেটা একটা বাধা ধরা গতানুগতিক নিয়ম, সেটাও হয়ে যাবে আশা করি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মুসলিম কমিউনিটির ভাইদের কাছে অনুরোধ, আপনারা এই বিষয়ে যেমন প্রতিবাদটা আগে দেখিয়েছেন, তার চেয়েও বৃহত্তর এবং কঠিন প্রতিবাদে আপনাদেরকে নামতে হবে রাস্তায়। কারণ এর আগে আমরা দেখেছি বহু আইন পাস হয়ে যাওয়ার পরও সেটাকে সরকার বাধ্য হয়েছে ফিরিয়ে নিতে। আশা করি এই আইনটাকেও গভর্নমেন্ট ফিরিয়ে নিতে বাধ্য হবে। এর রিসেন্টলি কিছু দিন আমরা আগে দেখেছি, সেটা হলো কৃষক আন্দোলন। পাঞ্জাবের কৃষকরা যতক্ষণ আইনটাকে ফেরত না নেওয়া হলো ততক্ষণ পর্যন্ত রাস্তায় ব্যারিকেড করে বসেছিল। আপনাদেরকেও ঠিক ওইভাবেই প্রতিবাদ করতে হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে এবং শান্তিপূর্ণ পদ্ধতিতে। ভালো থাকবেন, ভালো রাখবেন।
আমি মোহাম্মদ শাহজাহান আলী, অ্যাডভোকেট, লালবাগ কোর্ট। আর একটা যেটা বলছিলাম, বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে মুসলিম কমিউনিটি মানুষদের উন্নয়নের জন্যই এটা করা হচ্ছে, তাদের ভালোর জন্য করা হচ্ছে, এটা কতটা কি? এইটা প্রসঙ্গে আমি একটা উদাহরণ দিয়ে কথাটা শেষ করবো। সেটা হলো, হাতির দুই প্রকারের দাঁত থাকে, একটা দেখানোর জন্য আর একটা খাওয়ার জন্য। ঠিক বিজেপির অভিসন্ধিটাতে কি আছে পেছনে, এই যে মুসলিমদের ভালো করার উদ্দেশ্যে তাদেরকে নষ্ট করার যে অভিসন্ধি, সেটা বোঝার আর কারো বাকি নেই।